হাতে মাত্র একদিনের ছুটি, আর আপনারা হয়তো ভাবছেন এই একদিনের ছুটিতে কোথায় যাওয়া যায়। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি মন্দিরের সন্ধান দেবো এই ভিডিওতে। আপনারা শহরের কোলাহল থেকে বেরিয়ে আধ্যাত্মিক পরিবেশে একদিনে সময় কাটাতে চাইলে এই মন্দির আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই মন্দিরে প্রতিদিন দুপুরবেলায় ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য, যা আপনারা কোনো কুপন ছাড়াই সহজে পেতে পারবেন। কিভাবে পাবেন সেটা আমি সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতেই দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকালবেলা আমি চলে এসেছি খুব সুন্দর একটি মন্দিরে, আর এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিও মন্দির। আর এই মন্দিরটি কিন্তু মছলন্দপুরে অবস্থিত। আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মছলন্দপুরে কিন্তু আরেকটি মন্দির, আর এই মন্দিরও কিন্তু মছলন্দপুরে। এই মন্দিরে আপনারা কি করে আসবেন তার সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো, যাতে আপনাদের বাড়িতে বসে দেখে এখানে আসতে কোনো অসুবিধা না হয়। এছাড়া এই মন্দিরেও কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সেই ডিটেলসটাও আমি আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দিই, আপনারা যদি এই মন্দিরে আসেন আর দুপুরবেলা ভোগ প্রসাদটা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আগের থেকে মন্দিরে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখানে ফোন করে আপনাদের জানিয়ে দিতে হবে, যাতে আপনারা এখানে আসলে ভোগ প্রসাদটা পান। আর এখানে ভোগ প্রসাদের কোনো মূল্য নেই, আপনারা যেটা খুশি হয়ে দেবেন সেটাই কিন্তু এখানে গ্রহণ করা হবে। চলুন তাহলে মন্দিরের আমি প্রথমে এখানে কি করে আসবেন সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, তারপরে মন্দিরের যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওতেই দেখাচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল হলো মছলন্দপুর। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বনগাঁগামী বা গোবরডাঙ্গাগামী যে কোনো ট্রেনে উঠে মছলন্দপুর স্টেশনে কিন্তু অনায়াসে নামতে পারবেন। আর মছলন্দপুর স্টেশন থেকে নেমে কোন দিক থেকে অটো ধরবেন বা কোন দিকেই যাবেন সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়েছি। আমি কিন্তু এখন এই মছলন্দপুর স্টেশনে নেমে গেছি, আর মছলন্দপুর স্টেশন নেমে সবথেকে ভালো হবে রেলে যে ওভারব্রিজটা আছে ওর উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনাদের অটোটা ধরতে হবে, তাহলে কি সুবিধা হবে। চলুন তাহলে এই ব্রিজটার উপর থেকে উঠে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মছলন্দপুর স্টেশন। দেখুন আমি শিয়ালদা থেকে আসলাম, তো নামলাম হচ্ছে এই 2 নম্বর স্টেশনে। আর এখান থেকেই সাইড দিয়ে একটা ছোটো এই রাস্তা চলে গেছে, এখান থেকে এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আপনারা চণ্ডীপুরের অটো পেয়ে যাবেন। আর এইটা যাবে হচ্ছে এই যে এই দিক থেকে অটো পেয়ে যাবেন। আর এক একজনের ভাড়া কিন্তু 15 টাকা করে লাগবে। এই যে এই জায়গাটা হচ্ছে এই যে ট্রেনে যেই জায়গাটা দেখালাম, ওভারব্রিজ থেকে নেমেই কিন্তু এই জায়গাটায় অটোগুলো আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু এখন অটোতে আছি, আর অটোতে স্টেশন থেকে আপনারা এই চণ্ডীপুর আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। আর ভাড়া এক একজনের কিন্তু 15 টাকা করে। তাহলে আমি নেমে আপনাদের সাথে আবার কথা বলছি। আপনারা যখন এখানে আসবেন আপনাদের চোখে পড়বে এখানে রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর এখানে যাওয়ার সময় আপনাদের চারিদিকে দেখতে দেখতে সময় কিভাবে কাটবে বুঝতেই পারবেন না। আর নামলাম হলো রাধা গোবিন্দ মোহন রায় জিও মন্দিরে। আর এইখানে কি করে আসবেন, আপনাদের যেটা দেখালাম মছলন্দপুর স্টেশন আসবেন, তারপর ওখান থেকে কোথা থেকে অটোটা ধরতে হবে সেই জায়গাটাও দেখালাম। আর এই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর। চণ্ডীপুর বড় মন্দির বলবেন বা এই মন্দিরের নাম বলবেন, তাহলেই হবে, আপনাদেরকে একদম এই রাস্তার সামনেই নামিয়ে দেবে। এই মন্দিরের পাশেই কিন্তু আরেকটি মন্দির আছে, যার ভিডিও কিন্তু এর আগে আমার দেয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও আমার এই মন্দিরের ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। আপনারা যদি মছলন্দপুর থেকে ট্রেনে করে এসে অটোতে আসেন, সেই জায়গাটা আমি দেখালাম, অটোতে করে নামতে হবে চণ্ডীপুর। এই বড় মন্দির বললেও হবে, আর এই মন্দিরের নাম বললেও হবে। তো সেক্ষেত্রে এই যে এই জায়গাটায় নামাবে, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই সামনের মন্দিরটা। আর তার পাশেই এই গলি থেকে গেলে কিন্তু আরেকটি মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব, দর্শন করাবো। আর এই মন্দিরে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে, সম্পূর্ণটাই কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। আর এই মন্দিরের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখুন আমরা কিন্তু এখানে নামলাম, আর এখান থেকে এই পাশে যে সরু গলিটা চলে গেছে, এখান থেকে আমাদের একটু ভেতরের দিকে আস্তে আস্তে যেতে হবে। আর এবার আপনাদের চোখে পড়বে খুব সুন্দর একটি মন্দিরে। দেখুন
কত বড় মন্দিরটা, আর মন্দিরের বাইরের দিকটাও সত্যিই খুব সুন্দর। মন্দিরের ভেতরে এবার আমি আপনাদেরকে একটু পরে নিয়ে যাচ্ছি, তার আগে বাইরেটা দেখিয়ে নিই। এখানে দেখুন একটি রথ রাখা রয়েছে, এইটা কিন্তু রথ। আর এখানে প্রত্যেক বছর খুব সুন্দরভাবে রথের অনুষ্ঠান করা হয়ে থাকে। মন্দিরটি আপনাদেরকে আরেকটু কাছের দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা বড় মন্দিরটা। হয়তো ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, প্রায় 30-40 ফুটের কাছাকাছি হবে, আর খুব বড়। এর আগে কিন্তু আমি এইদিকে যেই মন্দিরটা আছে সেইখানে গিয়েছিলাম। আর এই মন্দিরের প্রবেশের মুখেই এই বাদিকে কিন্তু আপনারা টয়লেট এবং হাত মুখ ধোয়ার জন্য আলাদা জায়গা পেয়ে যাবেন, খুব সুন্দর। চলুন এবার আমি আপনাদের তাহলে মন্দিরের ভেতরের দিকে নিয়ে যাই আস্তে আস্তে। আপনাদের মন্দিরে প্রবেশ করার সময় এই গেটের মধ্যে বিভিন্ন মন্দিরের নিয়মাবলী আপনারা একবার দেখে নিতে পারেন। এছাড়াও এই ভিডিওটা কিন্তু পজ করেও আপনারা দেখে নিতে পারেন। চলুন তাহলে এবার ভেতরের দিকে যাওয়া যাক। আপনাদেরকে এবার এই মন্দিরে যে সমস্ত দেবদেবী পূজিত হন ওনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন সত্যি খুব ভালো লাগবে। আর এই মন্দিরের নাম হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিও মন্দির, আপনাদের যেটা আমি আগেই বলেছিলাম। মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য সত্যি খুব সুন্দর জায়গা রয়েছে। আর এছাড়া মন্দিরের ছাদের উপর থেকেও কিন্তু দেখতে অসাধারণ লাগে। চলুন আমি মন্দিরের ছাদের উপরে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর লাগছে, আর কতটা বড় মন্দির আপনারা হয়তো একটু আইডিয়া করে নিতে পারছেন ছাদের উপর থেকেও কতটাই বড় লাগছে। এখানে দেখুন মন্দিরের নাম এবং মন্দির কবে স্থাপিত হয়েছে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এই ব্যানারে লেখা রয়েছে। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন। আমি কিন্তু এখন এই মন্দিরেই রয়েছি, আর এখন আমি আপনাদের সাথে কথা বলিয়ে দেবো এই মন্দিরেরই সেবাই তপন ব্যানার্জির সাথে। চলুন আপনাদের তাহলে কথা বলাচ্ছি এবং বিস্তারিতভাবে কিছুটা ডিটেলস জানানোর চেষ্টা করব, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে ওনার সাথে কথা বলে দিই, দেখুন সত্যি খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। নমস্কার। সুধী গৌর ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী রাধাগোবিন্দ মহারাজের মন্দির প্রতিষ্ঠাতা আমাদের প্রভুপাদ শ্রী শ্রী দেবদাস গোস্বামীর। আমাদের এই শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ডেলি রাজভোগ হয়, সন্ধ্যা আরতি হয়, ভাগবত পাঠ হয়, এবং কোনো ভক্ত যদি কারো বাবা মার নামে বৈষ্ণব সেবা, গুরু সেবা, কারো মুখে প্রসাদ ও অন্নপ্রাশন বলে, এগুলো যারা করার ইচ্ছা থাকে বাড়িতে পারেন না, এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মহারাজের মন্দিরে আসবেন, যোগাযোগ করবেন, আপনাদের
এখানে সকলের জন্য সুব্যবস্থা আছে এবং বৈষ্ণব 500, 1000, 2000, 5000 সেবা করান, 50, 20 জন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে যোগাযোগ করবেন। কোনো ভক্ত যদি মনে করেন আমি শ্রী শ্রী রাধাগোবিন্দ মহারাজুর মন্দিরে সেবা করব, আগের দিন ফোন করবেন। ফোন করলে এখানে প্রসাদের ব্যবস্থা আছে। ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন। ফোন নাম্বারটা ওইখানে আছে। আচ্ছা, আমি তাহলে ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই ওখান থেকে দেখে নেবে। আরেকটা কথা জানার ছিল, এই মন্দিরে কি প্রতিদিন কি ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? প্রতিদিন প্রতিদিন আচ্ছা, প্রতিদিন। সেক্ষেত্রে মানে কেউ যদি দর্শনার্থী বাইরের থেকে আসে, সেক্ষেত্রে কি মানে ভোগ প্রসাদের জন্য আগে জানিয়ে দিলে আগে আগে জানিয়ে দিলে ভালো এই হয়। ফোন নাম্বারটা আছে, ওখানে ফোন করে আগে জানিয়ে দিলে সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। আর এমনি একজন থাকলে তো সকালবেলা কোনো ব্যাপার না। 9টার মধ্যে চলে আসলেই হয়ে যাবে। কিন্তু 5-10 জন, 2-4-5 জন আসলে আগের দিন জানাতে হবে। 1-2 জন আসে, টাইম মতন আসলে প্রসাদ পাওয়া যায়। আর বলছিলাম মন্দিরের ইতিহাসটা যদি একটু বলতেন একটু সুবিধা হতো, মানে কত বছর আগে প্রতিষ্ঠাতা হয়েছে? আমাদের এই মন্দিরের স্থাপিত হইল 22শে মাঘ 1388 সন। এই যে এই উপরে লেখাই আছে। হ্যাঁ। আচ্ছা। আর মন্দির মানে কোন টাইমে খোলা থাকে? সকালবেলা? এটা আপনার ভোর 4টা খোলা হয়, রাত্র 4টা মন্দির খোলা, মঙ্গল আরতি হয় 4টা। ভোর 4টা দিয়ে ভোর 4টার থেকে আর দুপুর রাত্র কটা পর্যন্ত? দুপুরে 12টায় ভোগ হয়। আচ্ছা, 12টার দিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর সন্ধ্যা 4টা, আবার বেলা 4টা আচ্ছা, আর পাঠ কীর্তন হয়। ভোগ প্রসাদ কখন বিতরণ? প্রসাদ বিতরণ ধরুন 2টার মধ্যে হয়ে যায়। 2টার মধ্যে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। হরে কৃষ্ণ। আর এখানে কিন্তু ভোগ প্রসাদের যে ব্যবস্থা আছে আমি আপনাদের আগেও বলেছি, তো সেই রান্নার কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। চলুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর মন্দিরের ভেতরটা ঘুরিয়ে যাবতীয় দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দিকটা আসলে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন। আপনাদের এর আগেই বলেছিলাম এই মন্দিরে কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে, তার মধ্যে কিন্তু রথযাত্রাও আছে। সামনেই রথযাত্রা আসছে, আপনারা চাইলে এই মন্দির থেকে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে প্রত্যেক ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়, তার জন্য দেখুন কতগুলো উনুন বানানো রয়েছে, এছাড়া কত কাঠ মজুত করে রাখা রয়েছে। আপনাদের সেই জায়গাটা আমি দর্শন করালাম। চলুন এবার তাহলে আমি ভেতরের দিকেও আপনাদেরকে নিয়ে দর্শন করাচ্ছি। মন্দিরে এখন কিন্তু এখানে ভোগ প্রসাদের জন্য রান্নার কাজ চলছে। এই যে দিদিভাই এখানে কিন্তু সবজি কাটছেন। নমস্কার দিদিভাই। নমস্কার। এখানে আমার চোখে পড়লো, এখানে কিন্তু প্রতিদিন সেবার জন্য প্রসাদ যে রন্ধন করা হয়ে থাকে, সেই সবজিগুলো কিন্তু এখান থেকেই তৈরি করা হয়ে থাকে। দিদি, একটা কথা জানা ছিল, বলছিলাম যে এখানে প্রতিদিন কত লোকের প্রসাদ মানে তৈরি করা হয়ে থাকে? তাও আন্দাজে 10-12 জন, 20-25 জনও হয়ে যায় না? এখান থেকেই কিন্তু তৈরি হয়ে থাকে। আর এছাড়াও যদি এই মন্দিরের বড় কোনো অনুষ্ঠান হয়, তখন সেক্ষেত্রে কিন্তু ওইদিকে আলাদা আপনারা এই যে উনুন করা রয়েছে এবং জ্বালানির জন্য কাঠ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এছাড়া রন্ধন ঘর কিন্তু এই যে ভোগের রন্ধন ঘর কিন্তু এই দিকটাতে, যেটা আমি আপনাদের ভেতরে এখন নিয়ে যেতে পারবো না, কারণ এখন রান্নার কাজ চলছে, তো ভেতরে যাওয়াটা ঠিক হবে না। আমি বাইরের থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে একটা মনে আইডিয়া চলে আসে।
চলুন এবার মন্দিরের বাকি দিকগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে দর্শন করাবো এই মন্দিরেরই গুরু মন্দিরের। হরে কৃষ্ণ। আমাদের এটা গুরু মন্দির, আমাদের প্রভুপাদ শ্রী শ্রী দেবানন্দ গোস্বামীর প্রতিষ্ঠাতা, এই আমাদের গুরুদেব। গুরুদেবের আমাদের এই পরম পরম গুরুদেব আছেন। আমাদের এটা হলো ঠাকুরমশাই পরিবার, নরোত্তম ঠাকুর। আমাদের গুরুদেব হলেন মহাপ্রভুর বংশধর। পরম্পরা পরম্পরা এটাই পরম্পরা চলে আসছে আমাদের এই গুরুদেবের এই পরম্পরা। এখানে ডেলি ফুল জল এবং ভোগ রাখা হয়, এখানেও ভোগ রাখা হয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনারা এখন দর্শন করতে চলেছেন ভগবানের ভোগ প্রসাদ, যেটা দেখা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। এই কত রকমের পদ দেখা হয়েছে বাবা আজকে? 6-7 সেবার 6-8 তো হয় ডেলি। ঠিক। হরে কৃষ্ণ। সকল গৌর ভক্তবৃন্দের কাছে বলছি, আপনারা ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে পাপক হয়, গোবিন্দ দর্শনে পাপক হয়, গুরু দর্শনে পাপক হয়। বৈষ্ণব সেবা করলে আমাদের সকলের মঙ্গল হয়। হরে কৃষ্ণ, হরি বল। এই ভোগ দর্শন করা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আর আপনাদেরকে বলবো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে বাড়িতে বসেই অনেক বয়স্ক মানুষ দর্শন করতে পারেন। কারণ অনেক বয়স্ক মানুষ কিন্তু বিভিন্ন কারণবশত বাড়ির বাইরে বেরাতে পারেন না, তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা কিন্তু বাড়িতে বসেই দর্শন করতে পারবে। তাই তো বাবা? ঠিক আছে, নমস্কার। হরে কৃষ্ণ। আপনারা কিন্তু দর্শন করতে পারছেন প্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ, যেটা কিন্তু দর্শন করা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি আপনাদের সামনে সেইটাই তুলে ধরলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভগবানের প্রসাদ, আর এই প্রসাদই কিন্তু একটু পরে সকল দর্শনার্থী যারা রয়েছেন তাদের মধ্যে বিতরণ করা হবে। হরে কৃষ্ণ। আপনাদের এখন আমি দর্শন করাচ্ছি আরও কাছের থেকে ভগবানের যে ভোগ প্রসাদটা দেওয়া হয়েছিল, সেই ভোগ প্রসাদটা। এইটাই কিন্তু এখন ভেতরে নিয়ে যাওয়া হবে, আর সকল দর্শনার্থী আজকে যারা রয়েছেন তাদের মধ্যে বিতরণ করা হবে, তাই তো? হরে কৃষ্ণ। চলুন তাহলে এবার আমি আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি, কারণ একটু পরে কিন্তু এখানে প্রসাদ বিতরণ হবে। আমি এখন এই মন্দিরে যে নাট মন্দির আছে সেখানে বসে অপেক্ষা করছি, কারণ 1:15-20 নাগাদ কিন্তু এখানে ভোগ প্রসাদ বিতরণ হবে। আর এখন মাত্র 12টা 5 বাজে, তো প্রায় আরও হাতে 1 ঘন্টার মতো সময় আছে। আমি এই 1 ঘন্টা মন্দিরের আশেপাশে কিছু জায়গা রয়েছে সেখানে ঘুরে দেখছি। আর আপনাদেরকে যদিও আমি পুরোটা দেখালাম, এছাড়াও এই মন্দিরে সেবাইতের সাথেও আপনাদেরকে একটু কথা বলে দিলাম, যেটা উনি জানালেন মন্দিরের বিভিন্ন ইতিহাস এবং মন্দিরের কখন খোলে কখন বন্ধ হয় সম্পূর্ণটাই জানালেন, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটু কোনো অসুবিধা না হয়। আমি সেই চেষ্টাটাই করি। আর এবার আমি বাইরের দিকটা একটু ঘুরে দেখব, আর প্রসাদে কি কি দিচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না। আর আপনাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, কারণ এখনও কিন্তু অনেক মানুষেরই এই মন্দিরটা অজানা রয়েছে। আর বিভিন্ন কারণবশত হয়তো অনেক বয়স্ক মানুষ আছেন, তারা বাড়ির বাইরে বেরাতে পারে না, তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা বাড়িতে বসেই দর্শন করতে পারবে এবং এই মন্দির সম্পর্কে জানতে পারবে। চলুন তাহলে আবার যখন প্রসাদ এখানে বিতরণ হবে, ঠিক আমি সেই সময় আপনাদেরকে দেখাবো এখানে প্রসাদে কি কি দিচ্ছেন আজকে। এখানে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এখানে একটা তরকারি আছে, আর এটাও একটা তরকারি, আর এছাড়া লেবু আছে, আর হচ্ছে ভাত। এটা হচ্ছে প্রথম স্টার্টিংয়ে দিয়ে গেলেন, আর এরপরে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। আর এবার দিয়ে গেলেন হচ্ছে ডাল, মিক্স ডাল।
আর এরপরে আছে আলু পটলের তরকারি। আমার কিন্তু এখন এই মন্দিরে ঘোরা হয়ে গেল, আপনাদের মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে দেখালাম। এছাড়াও এই মন্দিরে যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সেটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওতে। এবার তাহলে বাড়ির দিকে আমি রওনা দেবো, আর আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।